এখন একটা শুরু হয়েছে যে পুরুষ নারী সমান সমান, সমানে যেটাই আমি বলছিলাম এক্ষুনি। এখানে সমানের কি আছে? কি করে সমান হবে? দুটো তো এক নয়, এক হলে তো সমান সমান হতে পারে, দুজন তো আলাদা আলাদা, কি করে সমান হবে? নারী নারীর ক্ষেত্রে শ্রেষ্ঠতম, একদম। পুরুষ পুরুষের ক্ষেত্রেও শ্রেষ্ঠতম, একদম। জয় গুরু। জয় গুরু। আজকে আপনার কাছে আমি একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে নারী স্বাধীনতা। এখন নারী স্বাধীনতা বলে আপনি লক্ষ্য করবেন যে যেভাবে নারী স্বাধীনতা চলছে, মানে যেভাবে নারী স্বাধীনতা নিয়ে একটা খুব রব একটা ব্যাপার চলছে, যে সাইডটা দেখা হচ্ছে বা যে সাইডটা দেখার কথা বলা হচ্ছে, ঠাকুর তো কোনোদিনও তো নারী পরাধীনতার কথাও তো কোনোদিনও বলেননি, বা ঠাকুর এইরকমও কখনো কিছু চাননি আমার যতটুকু জানা। তো আপনি আমাকে এই বিষয়ে ভালো করে বিস্তারিত বলুন যে ঠাকুর কেমন নারী স্বাধীনতা চেয়েছিলেন? এটাই কি নারী স্বাধীনতা চেয়েছিলেন যেটা চলছে? এটাই কি চেয়েছিলেন, না ঠাকুর নারী স্বাধীনতা বলতে অন্য কিছু চেয়েছিলেন, অন্য কিছু বলতে চেয়েছিলেন? কি বলতে চেয়েছিলেন? প্রথমে একটু কথা বলি, যে ঠাকুর বলেছেন, এবং এটা বিজ্ঞানগতভাবে সত্য, বা আমরা নিজেরাও বুঝি, কি নারী এবং পুরুষের দেহের গঠন একদম আলাদা, সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। এবং শুধুমাত্র আলাদাই নয়, দেখতে আলাদা, শরীরের অর্গানস গুলো আলাদা, সবকিছু আলাদা। ঠিক। আর শুধুমাত্র বেসিক ইনস্টিংক্ট, খাওয়া দাওয়া এবং অন্যান্য যেসব আছে সেই সমস্তগুলো কমন। ওটা শুধু নারী বা পুরুষ বলে নয়, ওটা পশু জগতেও একই রকম, আহার নিদ্রা ইত্যাদি। কিন্তু বেসিক জায়গাটায় যেহেতু ডিফারেন্স আছে শরীরের গঠন কাঠামোয়, সেই জন্য কিন্তু দুজনের মানসিক গঠন আলাদা। কমন আছে কিছু, বললাম বেসিক গুলো কমন। একটা গরম কিছুতে হাত লাগালো আমরা গরম অনুভব করি, উভয় পক্ষে অনুভব করবে, এইগুলো কমন। কিন্তু ওই আসল জায়গাগুলো একদম সম্পূর্ণ পার্থক্য আছে। এখন একটা শুরু হয়েছে যে পুরুষ নারী সমান সমান, সমানে, যেটাই আমি বলছিলাম এক্ষুনি। এখানে সমানের কি আছে? কি করে সমান হবে? দুটো তো এক নয়, এক হলে তো সমান সমান হতে পারে, দুজন তো আলাদা আলাদা, কি করে সমান হবে? নারী নারীর ক্ষেত্রে শ্রেষ্ঠতম, একদম, পুরুষ পুরুষের ক্ষেত্রেও শ্রেষ্ঠতম, একদম। এবার কিন্তু সেটা মানুষ মানছে না, জোর করে এগুলোকে মানে বাদ দিয়ে বা অবজ্ঞা করে বা উপেক্ষা করে মানুষ বলতে চাইছে নারী আর পুরুষ সমান সমান। পুরুষের পেটে কখনো সন্তান আসবে না। ঠিক কথা। কেন? স্ট্রাকচারটাই তো আলাদা। স্ট্রাকচারটা মানে ব্যাপারটা হচ্ছে এমনই যে যেখানে ভগবানের দেওয়া বা তৈরি করা জিনিসটাই, স্ট্রাকচারটাই আলাদা, সেখানে আমরা বাইরে থেকে যদি সবাই এক এক করে চিৎকার করতে থাকি হবে কেমন করে? কারণ সেখানে তো জিনিসটাই, স্ট্রাকচারটাই আলাদা। আমরা এক এক বললে তো হবে না, জোর করে তো কোনো কিছু করে দেওয়া যায় না। এবার আসছি আমি দয়াল কি বলেছেন। দয়াল বলছেন আলোচনা প্রসঙ্গে 3য় খণ্ডে আছে, পাশ্চাত্যে নারী স্বাধীনতা আন্দোলন আজ আমাদের দেশের মেয়েদের কাছে পরম লোভনীয় বলে মনে হচ্ছে। তখনও পুরোপুরি নারী স্বাধীনতা এস্টাবলিশড হয়নি। আমরা অল্প বয়সে দেখেছি উম্যান্স লিগ, আমাদের এসে লিখতে হতো উম্যান্স লিগ, নারী স্বাধীনতা। পাশ্চাত্য থেকে, অর্থাৎ দীর্ঘকাল ব্রিটিশের পরাধীন ছিলাম, এবং আমাদের কিছু মানুষ যারা বড় লোক, রিচম্যান, তারা ওখানে গেছে, দেখে এসে ওই যে উচ্ছৃঙ্খলতা,
প্রবৃত্তি পরায়ণতা, ইন্দ্রিয় পরায়ণতা, এগুলো দেখে তারা খুব খুশি হয়েছে, কারণ তারা তো প্রবৃত্তি পরায়ণ ছিল, তারা তো সাধু পুরুষ নন। ঠিক ঠিক। এবং তারা এসে দেশে এগুলো প্রচার করতে শুরু করলো। পরে মানে আমাদের মেয়েরা ওইগুলো দেখে এই যে বললেন পরম লোভনীয়, বাহ, আমি তো যা খুশি করতে পারি, আমি রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াতে পারি, সংসার আমার দেখার দরকার নেই। ফলে এখানকার নারীরাও কিন্তু আন্দোলন শুরু করলো, আমরা পুরুষের থেকে ছোট নই। ঠাকুর সেটাই বলছেন, পরম লোভনীয় বলে মনে হচ্ছে। আবার বলছেন, নারী স্বাধীনতা করে করে তো আজ ঘরে ঘরে অশান্তির আগুন লেগেছে। আমরা তো বাস্তবে কিন্তু সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, বাস্তবে আমরা তো মন টন খারাপ হলে আর কোথাও তো পারি না, কিন্তু বউয়ের কাছে এসে একটু তম্বি তাম্বি করি। বউ বোঝে যে এখন একটু মাথাটা গরম আছে, কিছু বলে না। কিছুক্ষণ পরে এসে হয়তো ঠান্ডা করলো, একটু সেবা যত্ন করে এ করে সে করে গল্প গুজব করে, পরে কি হয়, আবার দুজনে মিলে মজা হাসি ঠাট্টা রসিকতা করছি, তাহলে অশান্তি আর থাকে না। তাই ঠাকুর বলছেন যে দুঃখ কষ্টের মধ্য দিয়েও কিন্তু এইভাবে ভারতবর্ষের সংসার চলে আসছে, শান্তি নষ্ট হয় না। কারণ নারীরা তখন অ্যাডামেন্ট ছিল না। এখন দেখছি যে স্বামী যদি স্ত্রীকে কিছু বলে, সে পাল্টা বলে দেবে। ঠিক ঠিক, বলছে তাই, আমি কি ভাবছো কি আমাকে তুমি। ফলে কি হচ্ছে, ভালোবাসাটা আর থাকছে না, শান্তি আর থাকছে না। এবং এই জায়গাটা যে তৈরি হয়েছে, আমরা তাকিয়ে দেখছি যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে, ভয়ঙ্কর, বিশেষত শহর অঞ্চলে। আমি দেখছি, আমি শহরে থাকি, তাই দেখছি রাত্রি 10টা পর্যন্ত মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, বিকেল থেকে, কখনো চায়ের দোকানে, কখনো বিরিয়ানির দোকানে, কখনো প্ল্যাটফর্মে গিয়েও বসে থাকছে। এরা কি সংসারী মানুষ? এরা কি সংসার করতে পারবে? বিরাট প্রশ্ন আমার মনে তখন দেখা দেয়। আগামী দিনে হয়তো দেখা গেল যে মানে সংসার বলতে এখন তো মানুষ সবাই যেটা বোঝে আর কি, সংসার বলতে মানে বিবাহ হলো, বিয়ে হলো, বাস থাকলাম, জীবনটা পার হয়ে গেল, মানে এটাকেই বোঝা যায়, একটা যন্ত্রের মতো, মেকানিকের। কিন্তু এখন দেখছি পাড়ায় পাড়ায় অসংখ্য রুটির দোকান হয়ে গেছে, আগে এসব ছিল না। আমি দেখি সব রুটি নিয়ে যায় সন্ধ্যেবেলায়। কেন? তাদের স্ত্রীরা রান্না করবে না। কখন করবে? ঘুরে বেড়াচ্ছে, এটা একটা সম্পূর্ণ একটা আড্ডা মারছে, একটা বিষয়। তাহলে স্বাধীনতা করতে করতে এই জায়গায় চলে এসেছে, সেটাই ঠাকুর বলছেন। ঘরের শান্তি আর থাকছে না, ঘরের শান্তি, স্বামী স্ত্রীকে ভয় পাচ্ছে, কি বলে বসে। আমি পরশুদিন বিকালবেলা বেরিয়েছিলাম, একজনের সঙ্গে একটা জায়গায় বসে কথা হচ্ছিল। আমি বললাম, কিছুক্ষণ কথা বলার পর আমি বললাম, না আমি ঘরেই, আমার কাজকর্ম আছে কিছু নিজস্ব, আমি একটু এসব করি, ভিডিও ফিডিও লেখালেখি। তা বললো, আমি যাবো না এখন। কেন? এই রুটি নিয়ে যেতে হবে, অর্ডার হয়েছে। ডাইরেক্ট আমাকে বলে বসলো, অর্ডার হয়েছে। কার অর্ডার হয়েছে বলতে অসুবিধা হয় না, ভাবতে অসুবিধা হয় না, বুঝতে অসুবিধা হয় না। তাহলে এখন সে কিন্তু ভয়ে ভয়ে রুটি নিয়ে যাচ্ছে, না নিয়ে গেলে কিন্তু তার স্ত্রী তাকে পর্যদস্ত করবে, হেকেল করবে। সেই জন্য শান্তি বজায় রাখার জন্য এগুলো করছে। কিন্তু এটা কি শান্তি? প্রেম নেই, ভালোবাসা নেই, স্বামীকে সেবা নেই, যত্ন নেই, কিছুই করে না এখন। এখন কেন? পাশ্চাত্য দেশকে অনুকরণ করেছি আমরা। ঠাকুর একদিন খুব দুঃখ করে, শ্রীযুক্ত কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহোদয়, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পদার্থ বিজ্ঞানী, তাকে বলছেন যে আমার মনে হয় আস্তে আস্তে দেশটাকে আমেরিকায়, ইউরোপ বানিয়ে দিচ্ছে। জানি না যারা এই দেশের যারা নেতৃবৃন্দ, তারা কি বোঝে সেটা আমি জানি না, কি ভাবে। কিন্তু সব সর্বনাশ হয়ে গেল, আমাদের ভারত আর ভারত থাকলো না, নিজের দেশ। সময় দুঃখটা করছে ঠাকুর, দুঃখ করছে। ঠাকুর বলছেন, এখন শুনে কেউ কেউ বড় বড় হোটেলে গিয়ে খেয়ে বাড়ি ফেরে, স্বামী স্ত্রী। কি হয়ে গেল বলে
ঠাকুর দীর্ঘক্ষণ চুপ করেছিলেন। বহুক্ষণ পরে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, দেখাই যাক কোথায় যায় কি হয়। আজকে নারী স্বাধীনতার জন্য কি হয়েছে? মিলিটারিতে নারী, পুলিশ ফোর্সে নারী, সর্বত্র নারী। আমি যে ব্যাংকে যাই প্রয়োজনে, সমস্ত দেখছি যে নারীরা কাজ করছে। মানে পরিস্থিতি এমন একটা জায়গায় চলে গেছে যে আর কন্ট্রোলে আসবে না। এখন কেউ হয়তো বলবে আপনি নারী বিদ্বেষী। না, আমি নারী বিদ্বেষী নয়। কই আমি তো আমার স্ত্রীকে গালাগাল করি না। কই আমি আমার স্ত্রী তো দুবেলা কেন 3 বেলা সকালে টিফিন থেকে ধরে সবই সে করে দেয়। সে তো খুব উচ্চশিক্ষিত মানুষ, আমার বয়স হয়েছে, তখনকার দিনের MA পাস, পোস্ট গ্রাজুয়েট। কই সে তো এটা করে না, কারণ এটাই আমাদের কালচার। ঠিক ঠিক, এটাই ভারতীয় কালচার। এখন ব্যাপার দাঁড়াচ্ছে যে নারী স্বাধীনতা করতে গিয়ে আজকে সর্বনাশ হয়ে গেল, সংসারগুলো ভেঙে গেল। পছন্দ হচ্ছে না, আমার স্ত্রী আমাকে ছেড়ে হয়তো আরেকজনের সঙ্গে চলে গেল। 2জন বিখ্যাত মানুষ এসেছিলেন আমেরিকা থেকে, মহিলা, ঠাকুরের কাছে। এসে আলোচনা করতে করতে এই প্রসঙ্গে বলতে বলতে ছোট্ট করে বলি বিবাহ বিচ্ছেদ নিয়ে কথা বলছেন। তখন ঠাকুর বললেন, ছেলে মেয়েগুলো অনাথ হয়ে যাবে এবং পরে ওরা হিংস্র হয়ে উঠবে। কদিন আগেই সবাই দেখেছি খবরের কাগজে বা নিউজ মিডিয়ায় যে একজন বন্দুকবাজ অকারণে রাস্তার মোড়ে দাঁড়িয়ে গুলি চালিয়ে যাচ্ছে, অনেকগুলো মানুষ মারা গেল। তাহলে এইভাবে হিংস্র হয়ে উঠছে, কোনো কারণ ছাড়াই এসে করেছে এটা। মানে সাইকোলজিটা পুরোপুরি পাল্টে যাচ্ছে। ভাবুন তো, আজকে যদি আমি আমার মাকে না পেতাম, আমার কি দুঃখ যন্ত্রণা হতো, তার থেকে আমি ক্রুয়েল হয়ে উঠতাম। তারপর ঠাকুর কি বলছেন, যে স্ত্রী এমন করে স্বামীকে এবং তার আপনজনদের শোয়ে বয়ে নিয়ে যায়, সেই স্ত্রী কিন্তু একদিন ওই সংসারের সম্রাজ্ঞী হয়ে ওঠে। সম্রাট থেকে সম্রাজ্ঞী হয়ে ওঠে। কি হয় না, এমন একটা দিন আসে যে স্বামী, শ্বশুর, শাশুড়ি সকলেই তার কাছে মতামত জিজ্ঞেস করে কোনো কাজ করতে গেলে। সে তখন বাড়ি কিন্তু আসল মালিক হয়ে গেল। তাই তো হচ্ছে। তাহলে এইটাই কিন্তু আমাদের ভারতবর্ষের রীতি ছিল। কত শান্তি ছিল ভাবো তো তুমি, যে সেই শান্তিটা আজকে চলে গেছে। এইভাবে একটা সংসারের থেকে ভালোবেসে সেবা দিয়ে দুঃখ কষ্টকে সব সহ্য করে নিয়ে সকলকে নিজের করে নিয়ে যে আধিপত্য ও স্বাধীনতা অর্জন করে, এর থেকে বড় নারী স্বাধীনতা আর কি বা হতে পারে? মানে ঠাকুর স্বাধীনতাটা তাহলে এইরকম ভাবে চেয়েছেন যে এটা একটা, আমি একটা জায়গা শুনছিলাম তখন মানে বলছে যে আমাদের দেশকে রক্ষা করার জন্য বর্ডারে সিকিউরিটি গার্ড, সেখানকার মিলিটারি ফোর্স BSF যারা আছে, তারা বর্ডারে তারা গার্ড দিচ্ছে বলে আমরা শান্তিতে আছি। কথাটা খুবই ধ্রুব সত্য কথা, যে সেখানে তারা গার্ড দিচ্ছে বলে আমরা এখানে শান্তিতে আছি। কিন্তু একটা জিনিস ভেবে দেখলে, যদি আর একটা অ্যাঙ্গেল থেকে যদি ভেবে দেখা যায়, দেখা যাবে যে শুধু কি বর্ডারে সিকিউরিটি গার্ড দিলেই কি দেশটা শান্তিতে থাকবে? আমার যদি ঘরের মানুষ, আমি আমার এক্সাম্পল, আমার ঘরের বাইরে আমি একটা সিকিউরিটি লাগিয়ে রেখেছি, একজনকে পয়সা দিয়েছি, আমি সিকিউরিটি আছে, ঠিক আছে, বাইরে থেকে যারা শত্রুপক্ষ যারা আসবে তাদেরকে গার্ড দিয়ে দিলাম। কিন্তু আমার ঘরের মানুষটা যদি ঠিক না থাকে, তাহলে বাইরের থেকে তো আমি বেঁচে গেলাম, কিন্তু নিজের লোকের থেকে কি আমি বাঁচতে পারলাম না? তাহলে একটা সংসার বা একটা দেশকে ঠিক রাখতে গেলে সেখানে কিন্তু নারী স্বাধীনতা মানে যে নারী বর্ডারে গিয়ে বন্দুক ধরে গুলিগালা করবে, তা কিন্তু মানে মানে আপনার কথা থেকে আমার এটা মনে হলো যে সেটাই কিন্তু স্বাধীনতা, তা কিন্তু মনে হচ্ছে না। একটা দেশের ভেতরেও যে একটা স্বাধীনতা হয়, কিভাবে এই যে একটা সেনা তৈরি হবে, একটা সেনা তৈরি করতে গেলে একটা ভালো মায়ের প্রয়োজন আছে, একটা ভালো মা নাহলে একটা ভালো সেনা কেমন করে তৈরি হবে, তাই না? তাই তো নাকি বিষয়টা এরকম বোঝাতে চাইছেন আপনি? একদম। আজকে আর্মিতে আমি বুঝি না যে মেয়েদেরকে মানে ওখানে ঢোকানোর কি প্রয়োজন আছে।
আমি বুঝি না যে একটা মেয়েকে দিয়ে এরোপ্লেন চালানোর কি প্রয়োজন আছে। ওগুলো তো আসলে তাদের ব্যাপারটা এরকমই যে ভাবছে, মানে ওই যে নারী স্বাধীনতা, আমাদের বিষয়টা স্বাধীনতা তো নারী স্বাধীনতা, তা এটা ভাবছেন যে নারী স্বাধীনতা মানে পুরুষও যা করতে পারে আমিও তাই করতে পারি। এই যে একটা বিষয়, একটা এই যে রেসারেসি, পুরুষও যা করতে পারে আমিও তাই করতে পারি। কিন্তু ঠাকুর তো একটু আগে আপনি বলছিলেন না যে একটা ছেলেকে, একটা পুরুষকে তো কই একটা মা হতে পারে না। তাহলে যে যার দিকে সে তার বড়, সেদিকে বড়, সে শ্রেষ্ঠ, সে শ্রেষ্ঠ। আচ্ছা, আর্মিতে বা প্লেন চালানোর জন্য কেন করা হলো চাপ, প্রচন্ড প্রেসার আছে মেয়েদের দিক থেকে, আমাদেরও দিতে হবে। তাহলে একটা মেয়ে যদি আর্মিতে যায় বা পুলিশ ফোর্সে যায়, তার ছেলে মেয়েগুলো অনাথ হয়ে যাচ্ছে না? সে তো মায়ের কাছে স্নেহ ভালোবাসা পাচ্ছে না। পয়সার জোরেতে বা পয়সার লোক রেখে ভালোবাসা হয় না, মায়ের ভালোবাসা আলাদা। কিন্তু সেই মাটা এইরকম ভাবলো না যে আমি সুন্দর একটা মা হয়ে আমি ওখানে সেনার জন্য আমি একটা সুন্দর সন্তান উপহার দেব, যেই সন্তানটা ওখানে গিয়ে এই কাজটা করবে, যেটা আমি নিজে করতে যাচ্ছি। একটা সুন্দর সন্তান গিয়ে, আমি একটা সন্তান, ভালো মা হয়ে একটা সুন্দর সন্তান উপহার দেব, যে গিয়ে ওখানে যুদ্ধ করবে, প্লেন চালাবে, দেশ রক্ষা করবে, দেশ বাঁচাবে, দেশের ভেতর থেকেও দেশকে বাঁচাবে, দেশের বাইরে থেকেও দেশকে বাঁচাবে। এইরকম মা কিন্তু আজকের দিনে পাওয়া কিন্তু খুব কঠিন। রাইটলি সেড, ঠিক বলেছো তুমি। কারণ এখন ভালো সন্তান জন্মাবে এসব ভাবছে না। ভাবছে আমার ছেলে এমটেক হবে, এমএ হবে, এই হবে, সেই হবে। কিন্তু আজকে দেখছি উচ্চশিক্ষিত লোকরা অপরাধ জগতে ঢুকে গেছে। টাকা পয়সার অভাব নেই, কিন্তু অপরাধ করছে। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি, এর সঙ্গে অ্যাডজাস্টেড হবে। অনেক বছর আগে, তখন এই মোবাইল মিডিয়ার যুগ ছিল না, খবরের কাগজে দেখলাম, সকালবেলা উঠে আনন্দবাজারে দেখলাম একটা খবর যে একজন অ্যাটমিক সায়েন্টিস্ট, নিউক্লিয়ার সায়েন্টিস্ট, পরমাণু বিজ্ঞানী, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের সায়েন্টিস্ট, সে নাকি তার শ্যালিকাকে খুন করে দিল। পরবর্তীকালে জেল হাজে যা। তাহলে শিক্ষার হয়ে সে কি শিখলো? এত শিক্ষাগত, এত সার্টিফিকেট, এত ডিগ্রি অর্জন করে কি শিখলো? কেন এরকম হলো? ভালো সন্তান সে নয়, তার মা ভালো সন্তান জন্ম দিতে পারেনি, এইরকম একটা খুনি, লোভী, একটা ক্রুয়েল সন্তানের জন্ম দিয়েছে। কিন্তু অত পড়াশোনা করেছে, সে ডক্টরেট হয়েছে। তার মানে এখান থেকে এটা বোঝা যায় যে বড় বড় ডিগ্রি থাকলেই বা বিশাল শিক্ষাগত যোগ্যতা অর্জন করলেই যে একজন ভালো সন্তান হওয়া যায় তা কিন্তু নয়। একজন ভালো বাবা হওয়া যায় তাও কিন্তু নয়, একদম নয়, মোটেও কিন্তু তা নয়। এর জন্য একটা আধ্যাত্মিক চেতনা বা একটা আলাদা রকম একটা মাইন্ডসেট হওয়া খুবই প্রয়োজন আছে। শুধু ডিগ্রি করলে বিশাল পড়াশোনা শেখা যেতে পারে, বিশাল টাকা ইনকাম করা যেতে পারে, কিন্তু ভালো বাবা বা ভালো সন্তান হওয়া যায় না। এই দিকটা ভাবছে না, পুরুষও ভাবছে না, নারীও ভাবছে না। কারণ আমরা ওই আমেরিকান হয়ে গেছি, আমরা ইউরোপিয়ান হয়ে গেছি। আমেরিকায় শান্তি আছে, আমরা বাইরের কালচারকে একটু বেশি অ্যাডাপ্ট করতে চেষ্টা করছি। কারণ ওখানে ওদের কালচার হচ্ছে যা খুশি করো। একটা মেয়ে 10টা বিয়ে করো, একটা ছেলে 50টা বিয়ে করো, শুধু একটা ওই কোর্টে গিয়ে একটা কাগজ নিলেই হলো ডিভোর্স। তারপর ঠাকুর বলছেন যে এইটাই হলো নারী স্বাধীনতার মধুমর্ম, এটুই আমি বুঝি। নারী তার সংসারে স্বাধীন। এমন একটা দিন আসবে এইভাবে চললে যে তার কথাতেই সব চলবে সংসার। নারী সংসারে স্বাধীন হোক, বাইরে স্বাধীনতা দরকার আসলে নেই। তার পরিণাম আমরা বুঝতে পারছি যে কত কিছু ঘটে যাচ্ছে, হিংস্রতা কি না হচ্ছে। তাহলে নারী স্বাধীনতা বলতে কিন্তু এইটা বোঝায় না। তবে আজকে যে জায়গায় চলে গেছে, কলিযুগের একেবারে অন্তিম পর্ব, এটা বোঝা যাচ্ছে। বুঝলে ভাই, অন্তর্ব এই অন্তিম পর্বে, অর্থাৎ শেষ লগ্ন, এটা যে হবে এটা বিভিন্ন পুরাণ গ্রন্থে লিপিবদ্ধ আছে, বিষ্ণু পুরাণেও বলা আছে। এবং এটা হতে হতে শেষ হবে, একদম শেষ হয়ে যাবে।
মানুষ যে এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত মাথা খাটিয়ে একটা সভ্যতা তৈরি করলো, এত আয়োজন করলো জীবনকে উপভোগ করার জন্য, সেগুলো সব যদি নষ্ট হয়ে যায়, এর থেকে দুঃখের আর কি আছে। এই নারী স্বাধীনতা আন্দোলন সম্পর্কে বলতে গিয়ে তারপরে শেষ বেলায় বলি, ঠাকুর বলছেন যে আমি যা যা বললাম তা তা তোমরা করবে না, আমি বিশেষ জোর দিয়ে যা বলেছি তোমরা বিশেষ শৈথিলের সঙ্গে তা অবজ্ঞা করেছে। বড় বাণী আমি লাস্ট বলছি। গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ বুঝিবা পৃথিবী থেকে চিরতরে অবলুপ্ত হয়। বসেছিলেন সামনে মহাবিজ্ঞানী দল। একজনকে ঠাকুর বললেন, আচ্ছা মানুষ যদি না থাকে, মানুষের জিন যদি না থাকে, তাহলে কি আবার প্রোটোপ্লাজম থেকে ধীরে 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 সেই এপস অর্থাৎ সেই বানরগুলোর থ্রু দিয়ে, হনুমানগুলোর থ্রু দিয়ে কি আবার মানুষ পৃথিবীতে আসতে পারে? তিনি মাথা ঝাঁকিয়ে বললেন, না না না। ঠাকুর বললেন, কিন্তু কেন? বলে সেই সব এপস গুলো নষ্ট হয়ে গেছে, আর প্রোটোপ্লাজম থেকে বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে সেই প্রোটোপ্লাজমও নেই। সমুদ্রের মধ্যে যে প্রোটোপ্লাজম ছিল সেই প্রোটোপ্লাজম এখন নেই, অন্যরকম রূপ নিয়ে নিয়েছে। তাহলে কি করে হবে? হবে না। খুব দুঃখ পেলেন ঠাকুর। দুঃখ পেয়ে বললেন, কি সাংঘাতিক কথা বললেন। জানি না কি হয়, শেষটা এর কোথায়। আমি আপ্রাণ চেষ্টা করলাম সারাটা জীবন ধরে, আপনাদের বললাম যে ঠিকভাবে প্রচার করে মানুষের মনগুলোকে সঠিক জায়গায় নিয়ে আসুন, কিন্তু সঠিকভাবে করলেন না, হলো না। আমি সামনে যা দেখছি, অন্ধকারময় একটা দিন আসছে, স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে যাবে এবং সতীত্ব বলে কিছু থাকবে না। এখন সতীত্ব কথা বললে কিন্তু মেয়েরা খুব রেগে যায়। রেগে যাবে নাকি? তা এখন যা পরিস্থিতি হয়েছে যে সত্যিকারের মেয়ে পাওয়া খুব শক্ত হয়ে যাচ্ছে, বহু পুরুষের সঙ্গে তাদের সংমিশ্রণ ঘটছে, ফলে সাইকোলজিক্যাল একটা পারভার্সন এবং সাইকোলজির মধ্যে একটা ফাটল দেখা দিচ্ছে ব্রেনের মধ্যে। তার মধ্যে কিছু কিছু মানুষ, কিছু কিছু মেয়ে বা ছেলে, তারা নিজেকে সংযত রাখা বা ঠিক করে রাখার চেষ্টা করছে। কিছু মানুষ সফলও হচ্ছে, তার মধ্যেই বেশিরভাগটাই যেন মনে হচ্ছে যেন একটা বিকৃত একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। সেটা আছে, যা বললে ভাই আছে। আমি তো এক্সটেন্সিভ ট্যুর করেছি, করি এই বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, সব জায়গায়, বিভিন্ন জায়গায় এই ঠাকুরের মেসেজ নিয়ে মানুষের কাছে পৌঁছানোর জন্য। তো আমি দেখেছি কিছু কিছু ছেলে মেয়ে সত্যি ভালো আছে। একটা জায়গায় সৎসঙ্গ করছি ঝাড়খণ্ডে, আলোচনা করার পর এইসব বিভিন্ন বিষয় নিয়ে একটা মেয়ে অল্প বয়স, সে ডাক্তারি পড়ে বলছিল, বলে তাহলে আমার কিভাবে চলা উচিত। শুনে আমার এত ভালো লাগলো যে একটা মেয়ে আমাকে জিজ্ঞেস করছে। ঠিক, অনেক ছেলেকে দেখেছি খুব ভালো আছে, সব খারাপ নয়, কিন্তু সংখ্যা এত নগণ্য, এত কম, যে যার জন্য এই কথা বলছি যে কি হবে তা বলা যায় না। তাহলে আজকের কথা এখানেই শেষ করি ভাই। ভালো থাকো দেবাশিস ভাই। জয় গুরু, জয় গুরু। সবাই ভালো থাকুক।